বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের শুল্ক খড়ক, বাংলাদেশি পণ্যের ৩৭% শুল্ক আরোপ, ট্রাম্পের সিদ্ধান্তকে বাণিজ্য যুদ্ধ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি বিভিন্ন দেশের। বিমস্টেক সম্মেলনে অংশ নিতে ব্যাংককে সংস্থার শীর্ষ নেতারা, বিশ্বকে বদলাতে প্রচলিত নিয়ম পরিবর্তনের আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। বিদ্রোহীদের পর এবার মিয়ানমার জান্তা সরকারেরও যুদ্ধবিরতি ঘোষণা, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এই পদক্ষেপ, মৃতের সংখ্যা ছাড়ালো ৩,০০০। গাজায় ইসরায়েলি তাণ্ডবে একদিনে নিহত ৮০, উপত্যকা দখলে নিতে অভিযান আরও জোরদারের ঘোষণা, আইসিসির গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে হাঙ্গেরি সফরে নেতানিয়াহু। এবং ভারত মহাসাগরের দ্বীপে মার্কিন ঘাঁটিতে হামলার পরিকল্পনা ইরানের, টেলিগ্রাফের প্রতিবেদন, যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার ঘোষণা উপসাগরীয় দেশগুলোর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। বিশ্বজুড়ে নেমে এলো যুক্তরাষ্ট্রের শুল্ক খড়ক, বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ভারত, চীন সহ ১৮৫টি দেশ ও অঞ্চলের পণ্যে ট্যারিফ বাড়ানো হয়। ট্রাম্পের এই সিদ্ধান্তকে বাণিজ্য যুদ্ধ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্ব নেতারা। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন ১৮৫টি দেশ ও অঞ্চলের উপর শুল্ক আরোপ করেন তিনি। ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে ৩৭% করা হয়েছে। বাংলাদেশ বাদেও ভারতের পণ্যের উপর ২৬, পাকিস্তান ২৯, চীনা পণ্যে ৩৪, শ্রীলঙ্কা ৪৪, মিয়ানমার ৪৪, ভিয়েতনামের পণ্যে ৪৬% শুল্ক আরোপ করেন ট্রাম্প। এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সবচেয়ে বেশি কম্বোডিয়ার পণ্যে শুল্ক আরোপ করেছেন তিনি। বুধবার মধ্যরাত থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত। এশিয়া ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপের বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সবচেয়ে মিত্র হিসেবে পরিচিত ইসরায়েলের পণ্যেও শুল্ক আরোপ করেন তিনি। বাদ যায়নি আফ্রিকা ও ওশেনিয়া মহাদেশের দেশও। তালিকায় দেখা যায় বেশিরভাগ দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের উপর যে হারে শুল্ক আরোপ করেছে, পাল্টা ব্যবস্থা হিসেবে ট্যারিফ বাড়িয়ে তার অর্ধেক করেছে ট্রাম্প প্রশাসন। দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে অভিহিত করেন ট্রাম্প। বলেন এই দিনের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের উপর পারস্পরিক শুল্ক প্রয়োগ করবে। গত কয়েক দশক ধরে এ নিয়ে আমরা ভাবিনি, আর এখন দেখতেই পাচ্ছেন কি ঘটছে। যেসব দেশ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে, আমরা তাদের সমস্ত শুল্ক হার সহ অন্যান্য প্রতারণার উপায় একত্রে হিসাব করব। এবং যেহেতু আমরা খুব দয়ালু, তাই আমরা খুবই দয়ালু আচরণ করছি। ট্রাম্পের শুল্ক আরোপের পর থেকেই প্রতিক্রিয়া জানাতে থাকেন বিশ্ব নেতারা। পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। মার্কিন শুল্ক আরোপকে অত্যন্ত দুঃখজনক বলছে জাপান। এছাড়াও বিভিন্ন দেশ ও জোটের নেতারা শুল্ক আরোপের সমালোচনার পাশাপাশি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। রাহানুল রানা, সময় সংবাদ। প্রচলিত ব্যবস্থায় বিশ্বে পরিবর্তন আনা সম্ভব নয়, পরিবর্তন আনতে চাইলে পদ্ধতি বদলাতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। থাইল্যান্ডে বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামের কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন সরকার প্রধান। নতুন সভ্যতা করতে চাকরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হওয়ারও আহ্বান জানান তিনি। The whole problem is created by the way we structured the civilization for ourselves. Unless we redesign it, we are stuck and we are finished. So that's the world we see. We have the alternative. It's not that it's a kind of terrible thing. It's not a terrible thing. Simply become aware. You are born as an entrepreneur. So I bring the entrepreneurship at the center. Every child has to grow up as an entrepreneur. Our schooling, our education system change itself. You teach young people to become an entrepreneur, not to become a job seeker. প্রধান উপদেষ্টার ব্যাংকক সফরের খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সালিহি, যাচ্ছে তার কাছে। এখানে যিনি বক্তব্যটি দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, মূলত সেটি হচ্ছে থাই তরুণদেরকে উৎসাহমূলক বক্তব্য। সেটির আসলে আজকে যেহেতু তার মূল ইভেন্টে তার কোনো অংশগ্রহণ ছিল না এবং তার কোনো বক্তব্য বা তার কোনো কর্মসূচি মূল ইভেন্টে না থাকলেও তিনি আমন্ত্রণে মূল ইভেন্টে অংশ নেওয়ার পাশাপাশি তিনি হচ্ছে বাইরে এই সাইড বলা চলে যেহেতু তিনি বাইরে এই তরুণদেরকে উৎসাহ দেওয়ার জন্য তিনি একটি আয়োজনে অংশগ্রহণ করেছিলেন। সেটির ইংরেজি শিরোনাম ছিল এমন যে হোয়ার ইজ আওয়ার
ফিউচার, অর্থাৎ বিমস্টেক যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের ফিউচার কোথায়, এই অঞ্চলে যে তরুণদেরকে কিভাবে এগিয়ে যেতে হবে এবং তরুণদের আসলে এই মুহূর্তে করণীয় কী সেই বিষয়ে তিনি তার দীর্ঘ বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে তিনি মোটা দাগে কয়েকটি বিষয় তরুণদেরকে উৎসাহমূলক দিয়েছেন এবং বলছেন যে নতুন বিশ্ব গড়তে হলে প্রচলিত যে ব্যবস্থা তা ভেঙে ফেলতে হবে, ভেঙে নতুন পদ্ধতি চালু করতে হবে, অর্থাৎ প্রচলিত যে সিস্টেম সেই সিস্টেমে একটি বিশ্বকে সুশৃঙ্খল মানবিকভাবে মানব সভ্যতাকে গড়ে তোলা সম্ভব নয়। পাশাপাশি তিনি বলেছেন যে তরুণদেরকে আসলে উদ্যোক্তা হতে হবে, কারণ চাকরি তরুণদেরকে হচ্ছে দাসত্ব করতে শেখায়, মানসিকভাবে দাসত্বের যে স্পৃহা সেটিকে আসলে জাগিয়ে তোলে এবং তার মূল যে সত্তা সেটিকে আসলে নষ্ট করে, যে কারণে তরুণদেরকে তিনি উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন, চাকরির পিছনে না ঘুরে। তিনি বলছেন যে চাকরি দাসত্ব প্রথা আর ব্যবসা হচ্ছে স্বাধীন সত্তার জন্ম দেয়, অর্থাৎ ব্যবসায় একটি তরুণকে আরও বেশি সমৃদ্ধ করে এবং তাকে নতুনভাবে উদ্দীপ্ত করে। এই ছিল তার আজকের, এবং তিনি আগামীকাল অর্থাৎ তৃতীয় দিন বিমস্টেক সম্মেলনে তার অনেকগুলো ইভেন্ট রয়েছে, সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে তার অনেকগুলো দ্বিপাক্ষিক বৈঠকে তিনি অংশ নেবেন, পাশাপাশি তিনি দুটি চুক্তি স্বাক্ষরে অংশ নেবেন, পাশাপাশি সবথেকে আলোচিত যেটি সেই কাঙ্ক্ষিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাংকক সময় 3:45 একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে, যেদিকে এখন সবার চোখ এবং কি হবে সেই আলোচনায় সেটি নিয়ে চলছে নানা রকম জল্পনা কল্পনা। এই ছিল আমার কাছে বিমস্টেক সম্মেলনের দ্বিতীয় দিনের সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম থাইল্যান্ডের ব্যাংককে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন কাজ সহজ করতে মিয়ানমারে বিদ্রোহীদের বিরুদ্ধে 20 দিনের যুদ্ধবিরতির ঘোষণা করেছে জান্তা সরকার। আগামী 22 এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে এই বিরতি, এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় চ্যানেল MRTV। ধ্বংসস্তূপে 125 ঘন্টা আটকে থাকার পর অলৌকিকভাবে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে দমকল কর্মী। এদিকে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা 3000 ছাড়িয়েছে, আহত 4500-এর বেশি। একই দিন ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণ করে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থা। এ সময় রাস্তার পাশে দীর্ঘ লাইন দেখা যায় বাস্তুচ্যুতদের। এদিকে স্মরণকালের বিধ্বংসী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বৃদ্ধি ও জীবিত উদ্ধার ব্যক্তিদের বাঁচা মরার লড়াইয়ের মাঝে 22 এপ্রিল পর্যন্ত যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে জান্তা সরকার। ভূমিকম্পে বিপর্যস্ত দেশটিতে ত্রাণ সহায়তা ও উদ্ধার প্রচেষ্টা জোরদারের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় চ্যানেল MRTV। তবে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সতর্ক করে জান্তা সরকার বলেছে, যুদ্ধবিরতি চলাকালীন হামলা, নাশকতা কিংবা লোকজনকে সংঘটিত করা, সমাবেশ ডাকা এবং শান্তি বিঘ্নিত করার মতো কোনো পদক্ষেপ নেওয়া হলে সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। অন্যদিকে 7.7 মাত্রার এই ভূমিকম্প কূটনৈতিকভাবে নতুন দিক উন্মোচন করতে পারে দেশটির জান্তা প্রধান মিন অং হালাইং এর জন্য। এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই দুর্যোগের কারণে কূটনৈতিক যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়েছে, যা 2021 সালের অভ্যুত্থানের পর থেকে প্রায় স্থগিত ছিল। ভূমিকম্পের আগে থেকেই জান্তা প্রধান থাইল্যান্ডে আয়োজিত বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। থাই কর্মকর্তারা জানান, শুক্রবার তিনি ব্যাংককের এই সম্মেলনে যোগ দেবেন। এই সফরটি জান্তা প্রধানের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার একটি সুযোগ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ভারত, চীন ও রাশিয়ার মতো দেশগুলোর কাছে মিয়ানমারের প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়েছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে হাঙ্গেরি সফরে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। রায় মানা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। গাজার আরও এলাকা দখলে নিতে অভিযান বাড়ানোর ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। অবরুদ্ধ উপত্যকায় একদিনের হামলায় নিহত হয়েছেন অন্তত 80 জন। স্থানীয় সময় বুধবার অবরুদ্ধ গাজা জুড়ে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে প্রাণ হারান অর্ধশতাধিক ফিলিস্তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে গাজায় চলমান ইসরায়েলি হামলার মধ্যেই তেল আবিব জানায়, তাদের সামরিক বাহিনীর অভিযানের আওতা বাড়বে এবং ফিলিস্তিনি ভূখণ্ডটির বিরাট একটি অংশ দখলে নিয়ে তা নিরাপত্তা অঞ্চলের সঙ্গে জুড়ে দেওয়া হবে। এরপর বুধবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে ফিলিস্তিনের ইসলামিক জিহাদি সংগঠন। তারা জানায়, অবরুদ্ধ উপত্যকায় নিজেদের আওতা বাড়ানোর বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাৎসের বিবৃতির জেরে ওই হামলা চালানো হয়। তবে ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহতের দাবি জানিয়েছে তেল আবিব।
গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে আইসিসির গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে 4 দিনের হাঙ্গেরি সফর করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আইসিসির প্রতিষ্ঠা সদস্য হওয়ায় হাঙ্গেরির জন্য আদালতের পরোয়ানা মেনে নেতানিয়াহুকে গ্রেফতার করার বাধ্যবাধকতা রয়েছে। তবে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান আমন্ত্রণ জানানোর সময় স্পষ্ট করে দিয়েছিলেন তার সরকার এই রায় মানবেন না। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে। ভারত মহাসাগরীয় দ্বীপ দিয়েগো গার্সিয়ায় মার্কিন বোমারু বিমান মোতায়েনের পর এবার পাল্টা হামলার পরিকল্পনা করছে তেহরান। ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রকে কোনো রকম সহযোগিতা না করার ঘোষণা দিয়েছে গালফভুক্ত দেশগুলো। ট্রাম্পের হুমকিকে অবৈধ ও অগ্রহণযোগ্য বলছে রাশিয়া। ভারত মহাসাগরীয় দ্বীপ দিয়েগো গার্সিয়ায় যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান মোতায়েনের জবাবে মার্কিন সামরিক ঘাঁটিটিতে আগাম হামলার পরিকল্পনা করছে ইরান। দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তার বরাতে দ্য টেলিগ্রাফ জানায়, ইরানের সম্ভাব্য হামলা প্রতিরোধে দিয়েগো গার্সিয়ার যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিতে এরই মধ্যে সামরিক বাহিনীর কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলার ইঙ্গিত স্পষ্ট করে দিচ্ছে যে পাল্টা জবাবের জন্য প্রস্তুত ইরান। যদিও সরাসরি হামলার পরিবর্তে ক্ষেপণাস্ত্রগুলোকে পানিতে ফেলেই সতর্কবার্তা দিতে চায় তেহরান বলে মনে করছেন তারা। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর এই ঘোষণা ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা। এর ফলে তেহরান আরও কঠোর অবস্থান নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও আলোচনা এবং সমঝোতার দিকেও ইঙ্গিত মিলছে ট্রাম্পের বক্তব্যে। এখনও ওমানের মধ্যস্থতায় আলোচনার পথ উন্মুক্ত রেখেছে তার প্রশাসন। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আবারও আটকে গেল পাকিস্তানে বসবাসরত আফগান শরণার্থীদের ফেরত পাঠানোর কার্যক্রম। সরকার নির্ধারিত সময়সীমা পার হলেও নিজ দেশে ফিরতে এখনও তোরখাম সীমান্ত অপেক্ষা করছেন অন্তত 6 শরণার্থী পরিবার। গত মার্চে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সকল অবৈধ বিদেশি ও আফগান সিটিজেন কার্ডধারীরা 31 মার্চের মধ্যে নিজ দেশে ফিরে না গেলে জোরপূর্বক বহিষ্কার করা হবে তাদের। ইসলামাবাদ বলছে, নিরাপত্তা ইস্যুর কারণেই আফগানদের ফেরত পাঠানো হচ্ছে, যদিও এই অভিযোগ নাকচ করেছে কাবুল। জাতিসংঘের তথ্য অনুযায়ী পাকিস্তানে 8 লাখের বেশি আফগান সিটিজেন কার্ড এবং 13 লাখ শরণার্থী প্রুফ অফ রেসিডেন্স কার্ডের মাধ্যমে নিবন্ধিত। সিটিজেন কার্ডধারীদের ফেরত পাঠালেও নিবন্ধিত শরণার্থীদের ভবিষ্যৎ কি হবে তা স্পষ্ট করেনি পাকিস্তান সরকার। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পশ্চিমবঙ্গে প্রায় 26,000 সরকারি চাকরির নিয়োগ বাতিল। হাইকোর্টের আদেশ বহাল রেখে সর্বোচ্চ আদালতের রায় বিপাকে মমতা প্রশাসন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন ধনকুবের ইলন মাস্ক। স্থানীয় সময় বুধবার প্রেসিডেন্ট ঘনিষ্ঠ 3 ব্যক্তির বরাতে এই তথ্য জানায় পলিটিকো। টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী মাস্ককে সরকারি ব্যয় কমানো ও কর্মী বহর ছোট করে আনার বিশেষ দায়িত্ব দিয়েছিলেন ট্রাম্প। এরপর যুক্তরাষ্ট্রের একাধিক সরকারি সংস্থা থেকে কর্মী ছাঁটাই শুরু করেন তিনি। এমনকি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAID বন্ধ করা এবং লাখ লাখ সরকারি চাকরিজীবীকে অবসরে পাঠানোর মতো সিদ্ধান্ত হইচই তুলে দিয়েছিল বিশ্বব্যাপী। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ইলন মাস্ক এখন তার ব্যবসায়িক কাজে ফিরে যাবেন। পাশাপাশি তিনি সরকারকে সহায়তার ভূমিকা পালন করবেন বলে জানা গেছে। ভারতের সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ রাজ্যে নিয়োগকৃত প্রায় 26,000 সরকারি চাকরি বাতিল করেছে। বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ হাইকোর্টের রায় বহাল রাখেন। শুধু তাই নয়, রাজ্য সরকারকে আগামী 3 মাসের মধ্যে 2016 সালে নিয়োগের পুরো প্যানেল বাতিল করে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশও দেন আদালত। আগের নিয়োগে দুর্নীতির অভিযোগে জেলে আছেন রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। স্পেনের রাজধানী মাদ্রিদে একটি গাড়ি পার্কিংয়ের জায়গায় আগুনের ঘটনায় 2 দমকল কর্মীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও 3 জন। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বুধবার অ্যালকোরকন শহরে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে উঠে পড়ে লাগে দমকল কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনতে গেলে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। আগুন লাগার আসল কারণ খুঁজতে এরই মধ্যে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিলিয়নিয়ারের সংখ্যার দিক থেকে আবারও শীর্ষে যুক্তরাষ্ট্র। এরপরেই অবস্থান চীন ও ভারতের।
চলতি বছরের ফোর্বসের তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্রে মোট বিলিয়নিয়ারের সংখ্যা 902 জন। 342 বিলিয়ন মার্কিন ডলার সম্পদ নিয়ে শীর্ষ ধনীর স্থান দখল করেছেন ধনকুবের ইলন মাস্ক। এরপরেই আছেন মার্ক জাকারবার্গ ও জেফ বেজোস। বিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে চীনেও। এবছরের হিসেবে চীনে বিলিয়নিয়ার 450 জন। এর মধ্যে সবার ওপরে আছেন বাইট ড্যান্সার ঝ্যাং জিমিং। বিলিয়নিয়ারদের তালিকার ওপরের দিকেই আছেন ভারতের মুকেশ আম্বানি ও গৌতম আদানি। জানা গেছে বিশ্বের মোট বিলিয়নিয়ারদের অর্ধেকের বেশির বাস যুক্তরাষ্ট্র, চীন ও ভারতে। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।